মানে সাধারণত আমরা যখন ক্ষমতার কথা ভাবি, ধরেন আধিপত্য বা এই ধরনের কিছু, তখন আমাদের মাথায় সবার আগে কি আসে? বিশাল কোনো জমিদারি বা রিয়েল এস্টেট গোছের কিছু একটা। একদম। রিয়েল এস্টেট বা এমন কোনো সম্পত্তি যা মানুষ একবার হাতে পেলে আর কোনোদিন ছাড়তে চায় না। আসলে মানুষের তো একটা সহজাত প্রবৃত্তি আছে যে ক্ষমতা একবার আঁকড়ে ধরতে পারলে সেটাকে আজীবন নিজের করে রাখতে ইচ্ছে করে, বিশেষ করে সেই ক্ষমতা যদি হয় কোনো প্রতিষ্ঠানের একদম কেন্দ্রবিন্দুতে। ঠিক বলেছেন। কিন্তু ধরেন এই ক্ষমতার একেবারে শীর্ষে বসে কেউ যদি নিজের ইচ্ছায় সেই জমিদারি ছেড়ে দেয়, তাও আবার নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের মুহূর্তে, ব্যাপারটা কি একটু অস্বাভাবিক বা একটু সন্দেহজনক মনে হয় না? অস্বাভাবিক তো বটেই, কারণ অন্তত আমাদের এই অঞ্চলের রাজনীতির যে সাধারণ ব্যাকরণ বা অলিখিত নিয়মকানুন, রাইট। সেটা তো এমন আচরণের সাথে একদমই মেলে না। যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি মানুষ সাধারণত ক্ষমতা অর্জন করে সেটা ভোগ করার জন্য। স্বেচ্ছায় সেই ক্ষমতার উৎস থেকে সরে দাঁড়ানোর উদাহরণ আসলেই খুব বিরল। হ্যাঁ, ঠিক তাই। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আজকের এই গভীর আলোচনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আর সেখানকার ক্যাম্পাস সংস্কৃতির একেবারে ভেতরের একটা অভাবনীয় পরিবর্তন নিয়ে কথা বলবো। আর এই পরিবর্তনের মাত্রাটা বোঝার জন্য আজকের আলোচনার সোর্স হিসাবে আমাদের কাছে আছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, ২০-২৪ ২০২৬ সালের মে মাসের বেশ কিছু নিউজ রিপোর্ট, সোশ্যাল মিডিয়ার প্রবল আলোচনা এবং কিছু ছাত্রনেতার নিজস্ব ফেসবুক পোস্ট। এগুলো থেকে আমরা ক্যাম্পাসের ভেতরে ঘটে যাওয়া কিছু কাঠামোগত পরিবর্তনের একটা পরিষ্কার চিত্র পাব। একদম। আমাদের আজকের মূল মিশন বা লক্ষ্য হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে একটি হলের একটা সিঙ্গল সিট শুধু ঘুমানোর জায়গা নয়, বরং একটা বিশাল পলিটিক্যাল কারেন্সি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট আর হলের একটি সিট ছেড়ে দেওয়ার মতো ঘটনা যুগের পর যুগ ধরে চলে আসা একটা রাজনৈতিক স্টেরিওটাইপকে একেবারে শেকড় থেকে নাড়িয়ে দিচ্ছে, সেটাই আমরা আজ বিশ্লেষণ করব। তবে এখানে একটা বিষয় শ্রোতাদের একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার। অবশ্যই। এই সোর্সগুলোতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কথা উঠে এসেছে, ডানপন্থী, বামপন্থী, সব রকম। কিন্তু আমাদের উদ্দেশ্য কোনো পক্ষ নেওয়া নয়। একদমই না। আমরা শুধু সোর্সগুলোতে যে তথ্যগুলো আছে তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। রাইট। তো আলোচনা শুরুতেই একটা নির্দিষ্ট দিনের দিকে তাকানো যাক। তারিখটা ছিল ২০ মে ২০২৬। আচ্ছা। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর সেখানে সিজিপিএ ৪-এর মধ্যে একেবারে ৪ পেয়ে প্রথম হয়েছেন একজন শিক্ষার্থী। বাপরে, ৪-এ ৪! হ্যাঁ, অনার্সেও কিন্তু তিনি প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছিলেন, একাডেমিক দিক থেকে একেবারে সর্বোচ্চ চূড়ায়। তার নাম মোহাম্মদ সাজ্জাদ হুসাইন খান। বুঝতে পারছি। কিন্তু চমকপ্রদ ব্যাপারটা হল, তিনি শুধু একজন সাধারণ মেধাবী ছাত্র নন, তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, একজন রাজনৈতিক কর্মীর জীবনের ব্যস্ততা কতটা তীব্র হতে পারে সেটা যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন যে এই ফলাফল আসলেই অভাবনীয়। এখানেই তো আমার একটা বড় খটকা লাগছে। একটু ভাবুন, একজন ছাত্র নেতা যিনি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে ৭,০০০-এরও বেশি ভোট পেয়েছেন। হ্যাঁ, তার ওপর সংগঠনের এত বড় একটা দায়িত্ব পালন করছেন। রাইট। প্রতিদিন মিটিং, মিছিল, কর্মীদের সময় দেওয়া নিয়ে চরম ব্যস্ত। এর ফাঁকেই আবার ২৫টিরও বেশি বইও অনুবাদ করেছেন। সিরিয়াসলি? ২৫টা বই? হ্যাঁ। তো এত কিছুর পর একজন মানুষ কিভাবে মাস্টার্সে ৪-এ ৪ পান? কিন্তু জানেন, আমার কাছে এই একাডেমিক রেজাল্টের চেয়েও সবচেয়ে বড় বিস্ময়ের জায়গাটা অন্যখানে। আপনি সম্ভবত রেজাল্ট প্রকাশের দিন রাতের ওই ঘটনাটার দিকে ইঙ্গিত করছেন। একদম। রেজাল্ট বেরোনোর দিন রাতেই সাজ্জাদ তার আবাসিক হল বিজয় ৭১ হলের পদ্মা ৬০০৬ নম্বর কক্ষ আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেন। মানে ওই দিন রাতেই? হ্যাঁ। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জানান যে তার ছাত্রজীবন শেষ, তাই তিনি নিয়মানুযায়ী হল ছেড়ে দিচ্ছেন। এখন এখানে আমি একটু পুশব্যাক করতে চাই। আপনি যদি বাংলাদেশের ছাত্র রাজনৈতিক ইতিহাস দেখেন, সাধারণত ক্ষমতার রাজনীতিতে হলের সিট হল এক ধরনের রিয়েল এস্টেট বা জমিদারির মতো, যা কেউ ছাড়তে চায় না। একদম। যার দখলে যত সিট তার ক্ষমতা তত বেশি। ঠিক। সেখানে এই ক্ষমতা ছেড়ে দেওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি?
এটা কি শুধুই সাধারণ শিক্ষার্থীদের কাছে ভালো সাজার জন্য একটা পিআর স্টান্ট, নাকি এর পিছনে অন্য কিছু আছে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই হল ছাড়ার ঘটনাটি কোনো আবেগতাড়িত পিআর স্টান্ট নয়, এটি একটি অত্যন্ত সুচিন্তিত স্ট্র্যাটেজিক পলিটিক্যাল স্টেটমেন্ট। আচ্ছা, মানে এর পেছনে একটা বড় কৌশল আছে। হ্যাঁ, সাজ্জাদের ফেসবুক পোস্টটি যদি আমরা একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করি, তিনি সেখানে স্পষ্ট করে লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হল সিট সংকট। রাইট। আর এই সিট সংকটকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম আর গেস্টরুমের। এই একটি লাইনের মধ্যে কিন্তু তিনি গত কয়েক দশকের ক্ষমতার রাজনীতির মূল মেকানিজমটা ধরে ফেলেছেন। আচ্ছা, তো শিবিরের অঙ্গীকার হলো হলে কেবল নিয়মিত শিক্ষার্থীরাই থাকবে। ঠিক তাই, মানে ছাত্রত্ব শেষ তো হল থেকে বিদায়। এই একটি সাধারণ নিয়ম যদি শতভাগ বাস্তবায়ন করা যায়, তাহলে হলের সিট সংকট অনেকাংশেই কেটে যাবে। তার মানে দাঁড়াচ্ছে তিনি শুধু একটা সিট ছাড়ছেন না, তিনি আসলে ক্ষমতার সেই পুরনো ইকোসিস্টেমটার মূলেই আঘাত করছেন। একদম ঠিক বলেছেন। এই জায়গা থেকে দেখলে মনে হয় ব্যাপারটা শুধু ভালো মানুষ সাজার জন্য নয়, আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা ক্লিয়ার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, ধরেন 2025 সালের এপ্রিলে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানও ঠিক একই কাজ করেছিলেন। হ্যাঁ, মহিউদ্দিনের ঘটনাটাও বেশ আলোচিত ছিল। তিনিও একজন শীর্ষ নেতা, লোক প্রশাসন বিভাগ থেকে মাস্টার্সে 3.97 পেয়ে প্রথম হন, আর রেজাল্ট প্রকাশের মাত্র 3 দিনের মাথায় নিজের সিট ছেড়ে দেন। বাপরে! কিন্তু জানেন তো, মহিউদ্দিন খানের এই হল ছাড়ার পেছনের প্রেক্ষাপটটা আরও বেশি গভীর। তাই নাকি? কিরকম? এটা শুধু পলিটিক্যাল স্ট্র্যাটেজির চেয়েও অনেক বেশি মানসিক আর ট্রমার সাথে যুক্ত। মহিউদ্দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার প্রথম বর্ষে ছাত্রলীগের গেস্টরুমের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হয়েছিলেন। ও আচ্ছা। প্রথম বর্ষেই। হ্যাঁ। এরপর 2023 সালের জানুয়ারিতেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দ্বারা তিনি আবার নির্যাতনের শিকার হন। এই যে একটা ট্রমা, সেটাকে তিনি কিভাবে ব্যবহার করছেন সেটা খেয়াল করার মতো। এখানে তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করার কথা। সাধারণত আমরা কি দেখি যে আজকে নির্যাতিত, কাল ক্ষমতা পেলে সেই আবার নতুন করে নির্যাতন শুরু করে। ঠিক, কিন্তু মহিউদ্দিন তো চাইলে তার সেই গেস্টরুমের অভিজ্ঞতাকে পুঁজি করে অন্যদের উপর ছড়ি ঘোরাতে পারতেন। রাইট। কিন্তু তিনি তা করেননি। ঠিক এই জায়গাতেই মহিউদ্দিন একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক ব্যারিয়ার ভেঙেছেন। তিনি বলেছেন, যারা ছাত্রলীগের অন্যায় অত্যাচার সহ্য করেছে তারা কখনো নতুন কোনো অন্যায়ের জন্ম দিতে পারে না। ওয়াও! মানে ভিকটিমহুডকে তিনি একটা রাজনৈতিক শক্তিতে রূপান্তর করেছেন। একদম। তিনি খুব ভালো করেই জানেন একজন প্রথম বর্ষের ছাত্রকে হলে সিট না পেয়ে কতটা কষ্ট করতে হয়। তাই জুনিয়ররা যাতে তার মতো একই অভিজ্ঞতার শিকার না হয়, সেজন্যই তিনি সিট ছেড়ে দিয়েছেন। এই জুনিয়রদের সুযোগ করে দেওয়ার মানসিকতাটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তা তো বটেই। সাধারণ শিক্ষার্থীরা তো দিন শেষে হলে শান্তিতে থাকতে চায়। হ্যাঁ, কিন্তু এই যে হলের সিট ছেড়ে দেওয়ার মতো একটা বিষয়, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের একটা খুব সাধারণ নিয়ম হওয়া উচিত ছিল, সেটা কেন এত বড় খবর হলো? এটা বুঝতে হলে আমাদের মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। ঠিক তাই, কন্ট্রাস্ট ছাড়া তো পরিবর্তনের মাত্রাটা বোঝা যায় না। আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অন্য একটি খবরের দিকে তাকালে সেই বৈপরীত্যটা দেখতে পাই। আপনি ওই ছাত্রদলের নেতাদের কথা বলছেন তো? হ্যাঁ, 2026 সালের মে মাসের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন হেভিওয়েট নেতার শিক্ষাবর্ষের তথ্য সম্বলিত কিছু পোটোকার্ড খুব ভাইরাল হয়। আচ্ছা। সুনির্দিষ্ট ডেটাগুলো শুনলে অবাক হবেন। যেমন ধরুন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তার সেশন হল 2006-07। বাপরে, 2006-07! হ্যাঁ। এরপর সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসের 2007-08 সেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি গণেশচন্দ্র রায় সাহস 2010-11 সেশন। তার মানে এরা প্রায় 1.5 থেকে 2 দশক ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে যুক্ত। একদম। আর ঢাবি শাখা সম্পাদক নাহিদুজ্জামান শিপন 2011-12 সেশন। সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল কোট তো রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। কি ছিল কোটটা? খুব ব্যঙ্গাত্মক সুরে লেখা ছিল, 2006 সালে ইন্টারমিডিয়েট পাশ করে আর আলোর মুখ দেখতে পাননি তিনি, 37 বছর বয়সেও থেমে নেই চেষ্টা। হ্যাঁ, এটা তো বেশ কড়া সমালোচনা।
হ্যাঁ, তো আমার প্রশ্ন হল 15-20 বছর ধরে ছাত্রজীবন শেষ না করার এই কালচার নতুন প্রজন্মের কাছে কি বার্তা দিচ্ছে? যদি আমরা বিষয়টিকে একটু বড় ক্যানভাসে দেখি তাহলে বুঝতে পারব যে কেন এই ডেটাগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এত বড় আলোড়ন তৈরি করেছে। রাইট, জেনারেশন জেডের কাছে তো ডেটাই সব। হ্যাঁ, একদিকে ফল প্রকাশের দিনই হোল ছেড়ে দেওয়া, অন্যদিকে যুগের পর যুগ ছাত্র পরিচয় ধরে রাখা, এই দুটির মধ্যে সাধারণ শিক্ষার্থীরা এখন সরাসরি তুলনা করছে। তার মানে দাঁড়াচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এখন আর শুধু রাজনৈতিক পরিচয় দিয়ে নেতাদের বিচার করছে না। একদমই না, তারা এখন নেতাদের প্রশ্ন করতে শিখেছে যে আপনি যদি নিজের একাডেমিক ক্যারিয়ারই ঠিকমতো শেষ করতে না পারেন তাহলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার কিভাবে আদায় করবেন। মানে রাজনীতি এখন আর শুধু স্লোগান বা পেশি শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা একাডেমিক পারফরমেন্সেরও বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক। আর এই ইমেজের লড়াইয়ের কথা যখন আমরা বলছি তখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের মুখোমুখি হতে হবে, একটা পুরনো রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ। আপনি ওই শিবিরের গুপ্ত সংগঠনের বয়ানটার কথা বলছেন তো? হ্যাঁ, যুগ যুগ ধরে বিরোধী পক্ষরা শিবিরকে গুপ্ত সংগঠন বা রক কাটা ইত্যাদি অপবাদ দিয়ে এসেছে। এটা প্রায় মিথের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এটা একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বয়ান। কিন্তু 2026 সালের 16 মে ডাকসু প্রতিনিধিদের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা দেখেছে। আচ্ছা, সেখানে কি হয়েছিল? মানে কোনো লুকোছাপা ছিল না, প্রকাশ্য দিবালোকে সবার সামনে একটা বিশাল আয়োজন হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা সেখানে গিয়ে অবাক হয়েছে, কারণ তারা বাস্তবে অত্যন্ত মেধাবী কিছু ছাত্রনেতাকে দেখেছে। একজন শিক্ষার্থী তো সোশ্যাল মিডিয়ার প্রশ্নই তুলেছেন, যদি তারা সত্যিই গুপ্ত সংগঠন হতো তাহলে এত বড় ওপেন নবীনবরণ অনুষ্ঠান প্রশাসন আর হাজার হাজার ছাত্রের সামনে কিভাবে করত? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আপনি যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে দশকের পর দশক ধরে একটা নেতিবাচক বয়ান তৈরি করবেন তখন তো সেটা প্রমাণও করতে হয়। রাইট, কিন্তু যখন তারা প্রকাশ্য দিবালোকে বুদ্ধিবৃত্তিক এবং একাডেমিক এক্সেলেন্স দিয়ে সব অভিযোগের জবাব দেয় তখন সেই পুরনো প্রোপাগান্ডা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একদম ঠিক। আর এই মেধার চমকের তো আরও উদাহরণ আছে, যেমন মাজহারুল ইসলাম, যিনি অনার্সে গোল্ড মেডাল আর মাস্টার্সে 4-4 পেয়েছেন। হ্যাঁ, অভাবনীয় রেজাল্ট। তারপর অর্থনীতিতে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আব্দুল্লাহ আলামিন, আবার রাষ্ট্রবিজ্ঞানের সাদিক কায়েম। এদের একাডেমিক রেকর্ড সত্যিই অসাধারণ। আমার কথা হলো, যে ছেলেটা ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হচ্ছে বা যে গোল্ড মেডেল পাচ্ছে, তাকে কি আর ওই পুরনো মেধাহীন বা সহিংস ট্যাগ দিয়ে দমিয়ে রাখা সম্ভব? একেবারেই সম্ভব নয়, কারণ বর্তমান প্রজন্ম মানে জেনারেশন জেড অন্ধভাবে কোনো প্রপাগান্ডা বিশ্বাস করে না। তারা তো সবকিছুর প্রমাণ খোঁজে। ঠিক, যাদের বিরুদ্ধে এতদিন মেধাহীনতা বা সহিংসতার অভিযোগ ছিল তারা ওপেন নবীনবরণ করছে, মেধার স্বাক্ষর রাখছে, আন্তর্জাতিক সফর করছে। রাইট। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এক নতুন রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়েছে, যা পুরনো বয়ানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদম। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা চমৎকারভাবে দেখলাম কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সংজ্ঞা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, ক্যাম্পাসে এক নতুন সংস্কৃতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাইট। চিরস্থায়ী ছাত্রত্ব আর গণরুম কালচারের বিপরীতে দাঁড়িয়ে একাডেমিক এক্সেলেন্স এবং নিয়ম মেনে হল ছাড়ার ঘটনাগুলো একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যা সত্যি আমাদের ছাত্র রাজনীতির জন্য খুব পজিটিভ একটা দিক। হ্যাঁ, তো আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেবার আগে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বা এই আলোচনাটি শুনছিলেন তাদের সবার জন্য আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। এই প্রশ্নটি হয়তো আমাদের আজকের সোর্সে সরাসরি নেই, কিন্তু আলোচনার ভিত্তিতে ভাবার মতো। যদি একাডেমিক রেজাল্ট ভালো করা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করাই ছাত্র রাজনীতির নতুন গোল্ড স্ট্যান্ডার্ড বা মানদণ্ড হয়ে দাঁড়ায়, আচ্ছা, তবে ভবিষ্যতে কি প্রথাগত গণ আন্দোলনের রাজনীতি তার আবেদন হারাবে? ছাত্র রাজনীতি কি তখন অনেকটা কর্পোরেট মেধাভিত্তিক প্রতিযোগিতায় পরিণত হবে? এটা সত্যি খুব গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। প্রতিটি পরিবর্তনেরই তো একটা বাই প্রোডাক্ট থাকে। ঠিক তাই। আর এই চিন্তার খোরাকটি দিয়েই অত্যন্ত উষ্ণ আর কৌতূহলোদ্দীপক একটা সুরে আজকের মতো আমাদের এই গভীর আলোচনাটি শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ভাবতে থাকুন।